চারিদিকে সবুজ বনাঞ্চলের মাঝে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে বিশাল কংক্রিটের ইমারত। শুধু ইমারত নয়, এটা একটা মন্দির যেখানে মানুষরূপী ভগবানরা থাকেন। এই হলো নয়াগ্রাম সুপার স্পেশালিটি হাসপাতাল। মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হবার পর প্রথম 2011 সালের 12ই জুলাই খড়িকায় প্রথম সরকারি সভা থেকে প্রতিশ্রুতি দিয়েছিলেন, আর সেই প্রতিশ্রুতি বাস্তবায়িত হয়েছিল 2015 সালের 23শে নভেম্বর। সেই সময় রাজ্যের মন্ত্রী ডাক্তার সুকুমার হাঁসদা এবং তদানীন্তন সাংসদ ডাক্তার উমা সরেন মুখ্যমন্ত্রীর অনুষ্ঠানের সঙ্গে সামঞ্জস্য রেখে এই হাসপাতালের দ্বারোদ্ঘাটন করেন। রাজ্যে ক্ষমতা পরিবর্তনের পরে এক সময়ে অনাদরে পড়ে থাকা নয়াগ্রামে অসংখ্য নীল সাদা স্থাপত্য তৈরি হয়েছে। তবে সে সব কিছুর মধ্যে নয়াগ্রাম সুপার স্পেশালিটি হাসপাতাল এবং জঙ্গলকন্যা সেতু জনসাধারণের জন্য অন্যতম সেরা উপহার। নয়াগ্রাম সুপার স্পেশালিটি হাসপাতাল শুধু নয়াগ্রাম এলাকার নয়, সুবর্ণরেখা নদী পূর্ব তীরে অবস্থিত সুবিশাল জনপদের মানুষের ত্রাতা হয়ে তার অনবদ্য ভূমিকা পালন করে আসছে। অতি সম্প্রতি এই নয়াগ্রাম সুপার স্পেশালিটি হাসপাতাল খবরের শিরোনামে উঠে এসেছে গত 1 মাসে একাধিক প্রসূতি মৃত্যুর ঘটনার কারণে। এক্ষেত্রে অভিযোগ চিকিৎসার গাফিলতিতে সেই মৃত্যুর ঘটনা ঘটেছে, কিন্তু সংবাদের প্রতিবেদনে এক পক্ষের যথাযথ বক্তব্য প্রকাশিত হয়েছে। সেই উত্তপ্ত মুহূর্তে হয়তো সম্ভব হয়নি আরেক পক্ষের কথা শোনা বা প্রকাশ করার। একটি দায়িত্বশীল সংবাদ মাধ্যম হিসেবে আমাদের দায়বদ্ধতা থাকে প্রকৃত চিত্র তুলে আনার। আমাদের মনে প্রশ্ন জাগে, এ বিষয়ে কি সত্যি চিকিৎসা বা চিকিৎসকের গাফিলতি রয়েছে, নাকি অন্য কোনো রহস্য রয়েছে এইসব ঘটনাপুঞ্জের আড়ালে? আসুন আজ আমরা হাসপাতালের অন্দরমহলে গিয়ে শুনি চিকিৎসকদের কথা। এবার কিছু কিছু ক্ষেত্রে কিছু ব্যতিক্রম হয়ে থাকে, আমরা সেটাও যাতে না হয় তার দিকে আমরা চেষ্টা করছি, যাতে কোনোভাবে কোনো মৃত্যু কাম্য নয়, আমরা সর্বোত্তভাবে চেষ্টা করছি। ক্রিটিক্যাল পেশেন্টরা বিভিন্ন জায়গা থেকে রেফার হয়ে আসে, বিভিন্ন জায়গা থেকে খুব খারাপ কন্ডিশনও আসে, অনেক অ্যানিমিক পেশেন্ট আসে। সব পেশেন্ট এখানে, সব রেফার কেস এসে আমাদের এখানে এতদিন ধরে আমরা করে যাচ্ছি। তার মধ্যে ট্রিটমেন্ট করতে গিয়ে কোনো পেশেন্টের হয়তো হিমোগ্লোবিন কমের জন্য প্রবলেম হচ্ছে, বা কারো হয়তো যে দুটো পেশেন্টের হলো সেগুলো হঠাৎ করে হয়তো অপারেশন করা হলো, তারপর তার হয়তো ইউরিন বন্ধ হয়ে গেল। হ্যাঁ, কিছু হয়তো খবর রটেছে, কিছু হয়তো অ্যাক্সিডেন্ট বলতে পারি ওগুলোকে আমি। সেই তো ডেলিভারি হচ্ছে, সিজার হচ্ছে, সমস্ত কিছু আবার চালু হচ্ছে। এটাই বাস্তব। কোনো চিকিৎসক যখন তার ডিগ্রি নিয়ে চিকিৎসা করতে যান, তখন তিনি প্রতিজ্ঞাবদ্ধ হন মানুষকে তার জ্ঞানত সঠিক পরিষেবা দেওয়ার। কোনো চিকিৎসক চান না ইচ্ছে করেই রোগীকে বিপদে ফেলতে। আমরা মনে করি মৃত্যু অত্যন্ত বেদনার। চিকিৎসার গাফিলতিতে রোগী মৃত্যু কখনোই কাম্য নয়। শেষ চেষ্টা পর্যন্ত ডাক্তাররা চেষ্টা করে যান রোগীকে সুস্থ করে তোলার। হ্যাঁ, কিছু ক্ষেত্রে ব্যতিক্রম হয়ে যায়, যার জন্য একটা পরিবার নিঃস্ব হয়ে যায়, একটা পরিবার স্বজনহারা হয়ে যায়। কিন্তু তার জন্য একটা প্রতিষ্ঠানকে কালিমালিপ্ত করার আগে বারবার ভাবতে হয়। আজ এই নয়াগ্রাম সুপার স্পেশালিটি হাসপাতালে অনেক বড় বড় অপারেশন সফলভাবে সম্পন্ন হয়েছে। এই নয়াগ্রাম সুপার স্পেশালিটি হাসপাতালে প্রচুর প্রসূতি রোগের চিকিৎসা হয়। প্রত্যন্ত এলাকার মানুষরা বিনা পয়সায় উন্নত মানের চিকিৎসা পরিষেবা পেয়ে থাকেন এই হাসপাতালে। সারা জেলায় নয়াগ্রাম সুপার স্পেশালিটি হাসপাতাল সবচেয়ে বেশি মানুষের চোখের চিকিৎসা করেছে, যা সারা বাংলায় একটি অনন্য রেকর্ড। প্রতিদিন লম্বা লাইন, পরিষ্কার পরিচ্ছন্নতা, সেন্ট্রাল এসি, 24 ঘন্টা অক্সিজেন পরিষেবা, ব্লাড ব্যাংক, কয়েকটি আইসিইউ, এছাড়াও প্রতি বছর বিভিন্ন ক্ষেত্রে আরও উন্নত প্রযুক্তির যন্ত্রপাতি আসছে মানুষকে ভালো পরিষেবা দেওয়ার জন্য। সম্প্রতি ভুয়ো খবর চাউর করা হয়েছে যে এই হাসপাতালে 18 থেকে 20 জন প্রসূতি মায়ের বিনা চিকিৎসায় মৃত্যু হয়েছে, কিন্তু তা একেবারেই ভিত্তিহীন। সবাই জানেন প্রসূতি মায়েদের চিকিৎসার ক্ষেত্রে বহু মানুষের ভরসা এই নয়াগ্রাম সুপার স্পেশালিটি হাসপাতাল। এখানেই বিগত কয়েক বছর থেকে চিকিৎসা করে আসছেন ডাক্তার প্রসাদ মণ্ডল, প্রসূতি রোগ বিশেষজ্ঞ। চলুন তার মুখে শুনে নেওয়া যাক এই হাসপাতালে পরিষেবার বিভিন্ন দিক।
না না, ভুল ট্রিটমেন্টের এখানে কিছু নেই। দুজন পেশেন্ট মারা গেছে এবং প্রথমে জানতে হবে আমাদের এখানে পরিষেবা প্রথম থেকেই সবাই জানে কেমন আমরা পরিষেবা দিই না দিই। এখান থেকে এখানে বাইরে থেকে অনেক ক্রিটিক্যাল পেশেন্টরা আসে। ক্রিটিক্যাল পেশেন্টরা বিভিন্ন জায়গা থেকে রেফার হয়ে আসে, বিভিন্ন জায়গা থেকে খুব খারাপ কন্ডিশনও আসে, অনেক অ্যানিমিক পেশেন্ট আসে। সব পেশেন্ট এখানে, সব রেফার কেস এসে আমাদের এখানে এতদিন ধরে আমরা করে যাচ্ছি। তার মধ্যে ট্রিটমেন্ট করতে গিয়ে কোনো হয়তো কোনো পেশেন্টের হয়তো হিমোগ্লোবিন কমের জন্য প্রবলেম হচ্ছে, বা কারো হয়তো যে দুটো পেশেন্টের হলো সেগুলো হঠাৎ করে হয়তো অপারেশন করা হলো, তারপর তার হয়তো ইউরিন বন্ধ হয়ে গেল, রেনাল প্রবলেমের জন্য হচ্ছে। সেই জিনিসগুলো দেখতে হবে যে পেশেন্ট কতগুলো কেমন ক্রিটিক্যাল পেশেন্টগুলো আসছে। সেগুলো সব পেশেন্টকে তো আর আমাদের এখানকার ডায়ালাইসিস ইউনিট নেই যে আমরা ডায়ালাইসিস করে পেশেন্টটাকে সারিয়ে তুলব। সেগুলো আমাদের রেফার করতে হচ্ছে। বা কোনো পেশেন্টের গায়ে হিমোগ্লোবিন একদমই কম, কিন্তু এত ইমার্জেন্সি হয়ে আমাদের কাছে আসছে যে পেশেন্টগুলোকে কিওর করেও, মানে আমরা যত সর্বত চেষ্টা করেও তাকে আমরা ঠিক সারিয়ে তুলতে পারছি না। সেই জন্যই প্রবলেমটা হচ্ছে মাঝে মাঝে। আগে তবু কম হতো, এখন তো যত আমাদের এখানে একটু ফেভারিটি বাড়ছে, সবাই দেখতে পাচ্ছে ট্রিটমেন্ট ভালো হচ্ছে, যত ক্রিটিক্যাল কেস হয় আমাদের এখানে আসছে। সব মিলিয়ে তো আমাদের তো যে খুব খারাপ রেকর্ড তা তো নয়, আমরা এতদিন করে এসেছি। এবার দুটো একটা পেশেন্ট তো সে ট্রিটমেন্ট আমাদের সফল নাও হতে পারে, কারণ আমরা প্রত্যেকটা পেশেন্টকেই খুব ভালোভাবে ট্রিটমেন্ট করার চেষ্টা করি এবং কেয়ার দিয়ে দেখার চেষ্টা করি এবং সারিয়ে তোলার চেষ্টা করি। এইবার কারো যদি ইউরিন বন্ধ হয়ে যায় তাকে আমাদের ডায়ালাইসিস করতে হবে। ডায়ালাইসিস আমাদের এখানে ডায়ালাইসিস ইউনিট নেই, তাকে তো রেফার করতে হবে। কোনো পেশেন্ট হয়তো সেটা সারভাইভ করছে, কোনো পেশেন্ট হয়তো করছে না। সেরকম আমাদের দুটো কেস হয়েছে। এটা নিয়ে অত বিক্ষোভ দেখানোর কিছু নেই। আমাদের পরিষেবা আগেও যেমন ছিল এখনও আছে। এইবার কিছু লোকজন এখানে যেহেতু আমাদের একটা ভালো কাজ করছে, আমরা সবাই চেষ্টা করছি, একটা আমাদের সুপারিনটেনডেন্ট সাহেব বা মেডিকেল অফিসাররা চেষ্টা করছে একটু তুলে ধরার। কিছু লোকের হয়তো সেটা হয়তো সমস্যা হচ্ছে, তারা হয়তো একটা বদনাম রটানোর চেষ্টা করছে, সেটাও হতে পারে। সেই জন্যই হচ্ছে। আদারওয়াইজ এখানে ট্রিটমেন্ট আমরা আগেও যেমন ছিল এখনও আছে, এবং আমাদের যথেষ্ট যারা মেডিকেল অফিসার আছে বা অ্যাডমিনিস্ট্রেশন আছে সবাই আমরা চেষ্টা করছি যে সেটাকে যাতে করা যায়। দুটো কেস হয়েছে, সেটা নিয়ে পরপর দুটো হওয়ার জন্যই এরকম হয়তো প্রবলেম হয়েছে, কিন্তু সেটা জানতে হবে যে আমাদের কতটা ভালো ট্রিটমেন্ট হয়। আর সেই জন্যই যত খারাপ পেশেন্ট এবং খারাপ কেস যেগুলো হয়তো গায়ে একদমই রক্ত নেই বা লাস্ট মুহূর্তে আসছে, সেগুলো তো আমাদের কিছু করার থাকে না। সেই ক্ষেত্রে একটু প্রবলেম হয়েছে। ডাক্তারবাবু, এই ধরনের ক্রিটিক্যাল কেসগুলো মাসে বা বছরে আপনাদের কাছে পরিসংখ্যান আছে যে কতগুলো মতো আসে এই ধরনের পেশেন্ট, নর্মাল পেশেন্ট ভার্সাস ক্রিটিক্যাল পেশেন্ট? ক্রিটিক্যাল পেশেন্টের পরিমাণ আমাদের আগে যা ছিল তার তুলনায় অনেক গুণ বেড়েছে। যেগুলো আমাদের কিছু হচ্ছে, যেগুলো ক্রিটিক্যাল, এতটাই ক্রিটিক্যাল এখন গরম পড়ে গেছে, একদম ডিহাইড্রেটেড হয়ে আসছে, এমন ডিহাইড্রেশন হচ্ছে যেগুলো আমরা হয়তো এসে সঙ্গে সঙ্গে সিজার করতে হচ্ছে। কিন্তু এত খারাপ অবস্থায় আসছে, সিজার করার পর তার হয়তো ইউরিন বন্ধ হয়ে যাচ্ছে, যেখানে আমাদের এখানে ডায়ালাইসিস নেই। ডায়ালাইসিসটা দিলে হয়তো ঠিক হতো, কিন্তু আমরা সেটা করতে পারছি না। বা অনেকগুলো আছে অনেক রেফার হয়ে আসছে, তাদের গায়ে রক্ত একদমই নেই, কোনো দিনই হয়তো কোথাও দেখায়নি, সেগুলো হয়তো ক্রিটিক্যাল হয়ে আসছে। আমরা সেগুলোকে চেষ্টা করে সারানোর চেষ্টা করছি, কিন্তু এতই তার জেনারেল কন্ডিশন খারাপ যে সেগুলোকে সারিয়ে তোলা প্রবলেম হয়ে যাচ্ছে, বা ইনফেকশান হয়ে যাচ্ছে তারপর থেকে, বা ইনফেকশান নিয়ে আসছে। এই কন্ডিশানগুলো তো সব কিছুই যে আমরা একদম টার্সিয়ারি সেকেন্ডারি একটা লেভেলে বা টার্সিয়ারি লেভেলে বসে যে সব কিছু সারিয়ে ফেলতে পারবো তার ঠিক নয়। এবার সেই পেশেন্টগুলো যদি বাইরে খুব ভালো করে একটা চেক আপ হয়ে একটা সব প্যারামিটার নর্মাল হয়ে আসতো, এখানে কিছু হতো না। এবার যত আমাদের এখানে একটা ভালো ট্রিটমেন্টার হচ্ছে, তত আরও ক্রিটিক্যাল পেশেন্ট আসছে। ক্রিটিক্যাল পেশেন্ট ম্যানেজ করতে হলে সব ডিপার্টমেন্ট থাকতে হবে, সব কিছু। একটা কার্ডিওলজি ডিপার্টমেন্ট থাকতে হবে, একটা ডায়ালাইসিস ইউনিট থাকতে হবে, বিশেষ করে যেগুলো অপারেশন বা ডেলিভারির সঙ্গে কিডনি ফাংশনটা বন্ধ হয়ে যাওয়ার যেটা মেন যেটা হয় আর কি। ডায়ালাইসিস ইউনিট আমাদের করার চেষ্টা করা হচ্ছে, সুপার স্যার চেষ্টা করছেন যে ওটা আমাদের যেহেতু একটা হয়ে গেছে, ডায়ালাইসিস ইউনিটটা হয়তো খুব শীঘ্রই আবার শুরু হয়ে যাবে, বলে সব কিছু ঠিকঠাক থাকবে। 2 নম্বর কথা হচ্ছে মোটিভেশনটা কে করবে। আমরা তো এই লেভেলে বসে আছি, ফিল্ড ওয়ার্কার যারা, তাদেরকেও বলা হয়েছে, তারাও চেষ্টা করছে তাকে নিজেদের গাড়ি করে তাকে নিয়ে এসে এখানে ট্রিটমেন্টটা করা যায়। যেহেতু ব্যাপার এরিয়া, সেহেতু ওদের কনসাসনেসটা একটু কম, যাবো না, যখন আসছে তখন একটা ক্রিটিক্যাল কন্ডিশনে আসছে। হ্যাঁ, সেটাই জানার ছিল। ঠিক আছে, তাদের হয়তো গায়ে রক্তটা হিমোগ্লোবিনটা কম, একদমই কম, বা প্রেশারটা বেড়ে আছে। এবার আমাদের কাছে এসে পৌঁছতে হবে তো, তবেই তো আমরা ট্রিটমেন্টটা। এবার আমাদের কাছে যে কন্ডিশনে এসে পৌঁছচ্ছে, শুধু এই এলাকা নয়, আরও অন্যান্য দাঁতন থেকে উড়িষ্যার যে এসটি এরিয়াটা আছে, তাছাড়া গোপীবল্লভপুরের ওই দিকটা, তাছাড়া কেশিয়ারি, বেলদা, সব এরিয়ার পেশেন্ট তো এক জায়গায় এখানে ড্রেনেজ হচ্ছে।
সেই জন্যই হচ্ছে প্রবলেম, কিছু কিছু পেশেন্টের প্রবলেম হচ্ছে, সেটা তো আমরা চেষ্টা করছি সব দিক দিয়ে একটু ম্যানেজ করার বা যাতে ঠিকঠাক থাকে। ডাক্তারবাবু, এটা নিয়ে খুব একটা এই হয়ে গেছে সেই হয়ে গেছে এইভাবে রটানোর কোনো যুক্তি আমি দেখছি না। হ্যাঁ ডাক্তারবাবু, এখানে এখন যেটা হচ্ছে চলতি সময় আমরা যেটা অভিযোগ পাচ্ছি যে বেশিরভাগ পেশেন্টকে সিজার করে দিতে হচ্ছে প্রসূতি চিকিৎসক, নর্মাল ডেলিভারি খুব কম। এই সেশনটা কেন এলো? না, এটা হচ্ছে ভুল ধারণা। এখানে আমরা প্রত্যেকটা পেশেন্টকে চেষ্টা করি ভর্তি হওয়ার পর নর্মালে করার। যদি দেখি যে আমরা নর্মালে হচ্ছে না, তখনই কেবলমাত্র সিজার করি। এখানে আমাদের সিজারিয়ান সেকশন রেট অনেক কম, অন্যান্য জায়গার তুলনায় অনেক কম। যে আমরা অন্যান্য জায়গার কথা বলতে পারি, আমি অনেক জায়গায় তো কাজ করে এসেছি, সেখানে যেমন এলো আচ্ছা ঠিক পোস্ট ডেট সিজার করতে, আমরা সেটা করি না। আমরা প্রথমে তাকে রাখি, তাকে মনিটর করি, নর্মালে চেষ্টা করি, নর্মালে যদি না হয় তখন আমাদের সিজার হয়। ক্রিটিক্যাল কিছু দেখলে ঠিক আছে, ক্রিটিক্যাল কিছু দেখলে বা কোনো জন্য রিস্ক আছে, বাচ্চার রিস্ক আছে, মায়ের রিস্ক আছে, তখন আমরা সিজার করার ডিসিশন নিই। আদারওয়াইজ ওইভাবে ওটা ভুল কথা, যে আমরা এলেই এখানে সিজার করে দিই, এটা ভুল কথা। এই হাসপাতালে আরেকজন বিখ্যাত চক্ষু চিকিৎসক রয়েছেন, যিনি অসংখ্য মানুষের চোখের চিকিৎসা করে গেছেন, ডাক্তার শান্তনু পাত্র। এখানে চোখের চিকিৎসা কী মানের হয়, চলুন চিকিৎসকের মুখ থেকেই শুনে নেওয়া যাক। এক বছরে আমাদের ওপিডিতে টোটাল পেশেন্ট এসছে, আমাদের আইওপিডিতে পেশেন্ট এসছে প্রায় 19,000। আর টোটাল সার্জারি হয়েছে, ক্যাটারাক্ট সার্জারি হয়েছে 1310-এর মতো। আর মাইনর সার্জারিও হয়েছে, মাইনর সার্জারিও প্রায় 1000 খানেক। তার মধ্যে কঠিন কেসও ছিল কিছু, যেমন লিড টিউমার বা চোখের টিউমার বা ক্যালাজিয়ান, এগুলো প্রায় গোটা 500 মতো সার্জারি করা হয়েছে। ফেকোলাইটিক গ্লকোমা, যাদের চোখ নষ্ট হয়ে যায়, সেটাও 200-250 মতো করা হয়েছে সার্জারি। ডায়াবেটিক রেটিনোপ্যাথি আমরা স্ক্রিনিং করেছি প্রায় 600-700-র মতো। তার মধ্যে বেশ কিছু ট্রিটমেন্ট করা হয়েছে, এবং যাদের ইঞ্জেকশন লাগে বেভাসিজুমাব, তাদের মেদিনীপুর মেডিকেল কলেজে পাঠানো হয়েছে। আর ফ্রি স্পেকটেকল এখানে মোটামুটি 1200 মতো দেওয়া হয়েছে গত বছর। এই হচ্ছে আমাদের আই ডিপার্টমেন্টের পারফরমেন্স। এখানে কি সব কিছুই ফ্রি অফ কস্ট? এখানে সব কিছুই ফ্রি অফ কস্ট। ন্যাশনাল প্রোগ্রাম ফর ব্লাইন্ডনেস কন্ট্রোল প্রোগ্রামের আন্ডারে আমাদের ক্যাটারাক্ট সার্জারি হয়, পুরোপুরি ফ্রি অফ কস্ট। ওষুধ কি বাইরে থেকে খেতে হয়, না সবই এখানে পাওয়া যায়? সবই পাওয়া যায়। কিছু ক্রিটিক্যাল রোগীর ক্ষেত্রে কিছু ওষুধ সামান্য কেনাতে হয়, খুবই সামান্য, খুবই সামান্য। চশমা ফ্রিতে দেওয়া হয়, কিন্তু এটা 9 গ্রাম ব্লকের জন্য। হ্যাঁ, যারা 45-এর ঊর্ধ্বে বা 45 বা তার ঊর্ধ্বে, তাদের প্রেসবায়োপিক চশমা বিনা পয়সায় দেওয়া হয়, এবং চশমাটা যদি ভেঙেও ফেলে 6 মাসের মধ্যে আবার দেওয়া হয়। মানে আনুমানিক বছরে 5000-এর কাছাকাছি মানুষ উপকৃত হন শুধু চোখের পেশেন্ট উপকৃত হয়। 18,000 রোগী কিন্তু আমাদের 19,000 রোগী কিন্তু আমাদের সারা বছরে আউটডোরে এসেছেন। তার মধ্যে সার্জারি হয়েছে কিছু, কাদের মেডিকেল ট্রিটমেন্ট করা হয়েছে, কাদের ডায়াবেটিক রেটিনোপ্যাথির ডায়াগনোসিস করে ট্রিটমেন্ট করা হয়েছে, কিছু গ্লকোমার ট্রিটমেন্ট করা হয়েছে। সম্প্রতি আমরা দেখেছি কিছু খবরে বা পেপারে যে এখানে মানুষ রোগ পাচ্ছে না, চিকিৎসা পাচ্ছে না কিছু কিছু ক্ষেত্রে, সেটা কি ঠিক? আমার ডিপার্টমেন্ট থেকে তো সেরকম কিছু দেখছি না। বেশিরভাগই খুশি তারা, কারণ আমাদের চোখের আউটডোরে প্রায় ভোর থেকে লাইন দিয়ে লোকজন দাঁড়াচ্ছে। আমাদের এভারেজ পেশেন্ট প্রায় 250 মতো সারাদিনে 250। এবার 9টা থেকে লাইন দিয়ে 4টে পর্যন্ত লাইন দিয়ে দাঁড়িয়ে আছেন ওনারা ধৈর্য ধরে। যদি পরিষেবাই না পেতো তাহলে এত কষ্ট করে লাইন দিয়ে দাঁড়াচ্ছেন কেন? এবং আমাদের হাসপাতালের প্রতিটি ডিপার্টমেন্টই ভালো। হ্যাঁ, কিছু হয়তো খবর রটেছে, কিছু হয়তো অ্যাক্সিডেন্ট বলতে পারি ওগুলোকে আমি। সেই তো ডেলিভারি হচ্ছে, সিজার হচ্ছে, সমস্ত কিছু আবার চালু হচ্ছে। এই হাসপাতালে কর্তব্যরত সুপার আমাদের কাছে কত মানুষ প্রতি বছর এখানে চিকিৎসা পান তার একটা খতিয়ান তুলে ধরেছেন। দেখুন সেই খতিয়ান। এর থেকে পরিষ্কার বোঝা যাবে নয়াগ্রাম সুপার স্পেশালিটি হাসপাতাল কতটা সদর্থক ভূমিকা পালন করে স্বাস্থ্য পরিষেবায়। আমাদের লাস্ট 2টো কেস এরকম ঘটেছে। তো কেন ঘটেছে, কী কেন এই ঘটনা হয়েছে, আমরা সে ব্যাপারে ইনভেস্টিগেশন করছি, এবং এখান থেকে কী করে পরিত্রাণ পাওয়া যায় তার সর্বত্র চেষ্টা করছি। হসপিটালের তরফ থেকে, জেলার তরফ থেকে, রাজ্যের তরফ থেকেও চেষ্টা করা হচ্ছে। তো কিছুদিন এক মাসের মধ্যে লাস্ট 2টো কেস ঘটেছে। আমরা কেন ঘটেছে সেগুলো নিয়ে আমরা পর্যালোচনা করছি। আচ্ছা ডাক্তারবাবু, আগের তুলনায় আমি যদি 2022 ফিনান্সিয়াল ইয়ার দেখি, 2023-এ কি পেশেন্টের সংখ্যা এখানে বেড়েছে আগের থেকে? হ্যাঁ, অন অ্যান এভারেজ আমাদের প্রত্যেক বছর প্রায় 4,500 মতো ডেলিভারি হয়।
তো এবার আগের থেকে তুলনায় এখন কমপ্লিকেটেড কেস যেগুলো খারাপ হয়ে অনেক সময় পেশেন্ট আসে পেরিফেরি থেকে বিভিন্ন জায়গা থেকে, কমপ্লিকেটেড কেস আসার পরিমাণ অনেকখানি বেড়েছে। তো সেক্ষেত্রে ওই জন্য কিছু কিছু আমাদের রিস্ক পেশেন্ট হয়ে যায়। সিজার করার পর সম্প্রতি দেখা গিয়েছে যে কিডনির সমস্যা হয়েছে এবং কিডনির সমস্যার জন্য ডায়ালাইসিস করতে পাঠাতে হয়েছে মেদিনীপুর মেডিকেল কলেজে। তো এই ধরনের কিছু ঘটনা ঘটেছে। তো সেক্ষেত্রে আমরা সেটাও কী করে ডায়ালাইসিস ইউনিট তৈরি করা যায় চেষ্টা করছি, আশা করি খুব তাড়াতাড়ি ডায়ালাইসিস ইউনিটটাও হয়ে যাবে। প্রায় 4060টা মতো হয়েছে লাস্ট ফাইন্যান্সিয়াল ইয়ারে। তো অন অ্যান অ্যাভারেজ ওই 4500 4300 এরকম ডেলিভারি হয় প্রায়। আমাদের অন অ্যান অ্যাভারেজ পার মান্থ 4টে থেকে 5টা অনেক সময় রেফার করতে হয়, কারণ আমাদের নিউনেটাল কেয়ার ইউনিট যেটা অনেক সময় প্রিটার্ম বেবি যদি মানে মা প্রিটার্ম বেবি নিয়ে মা আসে, তখন সেক্ষেত্রে আমাদের ডেলিভারি করলে বাচ্চাকে হয়তো বাঁচানো যাবে না, আগের থেকে আমরা তাকে মেদিনীপুর মেডিকেল কলেজে পাঠিয়ে দেওয়া হয়, কারণ আমাদের নিউনেটাল কেয়ার যে ইউনিট সেটা এখনও গড়ে ওঠেনি। তো আদার দেন খুব পেশেন্টকে রেফার করা হয় না, শুধুমাত্র যেগুলোর দরকার পড়ে সেগুলোকে রেফার করা হয়। অন এভারেজ মাসে 4টা থেকে 5টা রেফার করা হয়। আমাদের লাস্ট আমরা সর্বত্রভাবে শুধু আমাদের সমস্ত মেডিকেল অফিসার থেকে সমস্ত স্টাফ চেষ্টা করছে বিভিন্নভাবে। আমাদের অক্সিজেন প্ল্যান্ট হয়েছে হসপিটালের মধ্যে, নতুন একটা 100 বেডের হসপিটালও হয়েছে, খুব তাড়াতাড়ি ওটাতে শুরু হবে, কাজ শুরু হবে। ডায়ালাইসিস ইউনিট কাজ চলছে এবং সেটাও খুব তাড়াতাড়ি শুরু হবে। আমরা চেষ্টা করছি সর্বত্রভাবে। এবার কিছু কিছু ক্ষেত্রে কিছু ব্যতিক্রম হয়ে থাকে, আমরা সেটাও যাতে না হয় তার দিকে আমরা চেষ্টা করছি, যাতে কোনোভাবে কোনো মৃত্যু কাম্য নয়, আমরা সর্বত্রভাবে চেষ্টা করছি। না, ওটা বিভিন্নভাবে ফিল্ড স্টাফরাও চেষ্টা করছে, ফিল্ডের যারা স্টাফ যে ডিউরিং যে প্রেগনেন্সি পিরিয়ড 9 মাস সেইভাবে বিভিন্নভাবে চেষ্টা করা হচ্ছে। কিছু কিছু ক্ষেত্রে একটু মানে এনিমিক পেশেন্ট অনেক দেখা যায় পেরিফেরির ক্ষেত্রে, সেগুলোকে আরও বেশি কেয়ার নিতে হবে। ফিল্ড স্টাফরা খুব সুন্দর কাজও করছে যাতে এগুলোকে আরও বেশি কেয়ার নেওয়া যায় এবং খুব একটু তাড়াতাড়ি যাতে আমাদের হসপিটালে ভর্তি করা যায় সেদিকে আমরা একটু নজর রাখছি, যাতে আমাদের একদম শেষ পর্যায়ে না আসে, একটু আগের দিকে যদি এসে তাহলে আমরা আরও ইন্টারভেনশন করার সুযোগ পাবো। নর্মাল ডেলিভারি হয় আমাদের 20% মতো প্রায় সিজার হয় অন অ্যান অ্যাভারেজ যদি দেখা যায়, যেটা নর্মাল যে রেট আমাদের রাজ্য স্তরে সেখান থেকেও কম আছে। খুব একটা সিজার যে আমাদের এলেই সিজার হয়ে যায় এরকম কোনো সিস্টেম নেই। আমাদের সিজারের পরিমাণ যে রেট সেটা অনেক কম। আমরা একদিকে যেমন যে কোনো ত্রুটি বা গাফিলতিকে প্রশ্রয় দিতে মোটেও প্রস্তুত নই, তেমনি আসল সত্যিটা প্রকাশ করার দায়িত্বটাও আমাদেরই। তাই জনকল্যাণকামী কোনো প্রতিষ্ঠানের বিষয়ে বিভ্রান্তিকর গুজব ছড়ানোর আগে কয়েকবার ভাবুন, এই চক্রান্ত কাদের জন্য আর কারা তৈরি করেছেন, কাকে বিত্তশালী করবে এ ধরনের গুজব। হিসেবটা একেবারে পরিষ্কার।